রাইট ফ্রম ভার্বের ধারাবাহিক সিরিজের দ্বিতীয় নম্বর ভিডিওতে আপনাকে স্বাগতম। আমরা এই ভিডিওতে আলোচনা করব পার্ট বি নিয়ে, এবং প্রত্যেকটা পার্ট কিন্তু আমরা আমার এই কুর বই থেকে আলোচনা করতেছি। এই কুর বইয়ের প্রত্যেকটা বিষয় বাংলা উদাহরণ এবং ব্যাখ্যা সহ ডিপ লেভেল আলোচনা করা হয়েছে। সো আমরা এখন বি পার্ট নিয়ে আলোচনা করব। পার্ট বিতে আমরা আলোচনা করব যে এক নম্বর নিয়ম হচ্ছে জিরো কনজাংশন। জিরো কনজাংশন, ওয়ান সাবজেক্ট, ওয়ান ফিনিট ভার্ব, এবং বাকিগুলা কি হবে? নন ফাইনাইট ভার্ব হবে, এটসেট্রা। ফর এক্সাম্পল হিসেবে যদি কোনো বাক্যে দেখেন যে কোনো কনজাংশন নেই, কনজাংশন বলতে বুঝি আমরা ফান ভয়েস, এই 7টা হলো কম্পাউন্ড সেন্টেন্সের জন্য, বাকিগুলো হলো কি কমপ্লেক্স সেন্টেন্সের জন্য। যদি কখনো কোনো বাক্যে যদি কোনো কনজাংশন না থাকে, তখন আমরা কি করবো? একটা ফিনিট ভার্ব ব্যবহার করবো। যেমন কি আই ডেস্ট, আই সে এ flying, I say a flying bird. সো এখানে দেখেন এই বাক্যে কোনো কিন্তু কনজাংশন নাই, অর্থাৎ when, what, which, how, that, as, but, because, for, not only, but also, etc. কোনো কনজাংশন নেই। তার মানে এখানে কিন্তু যে একটা ফিনিট ভার্ব ইউজ করা হয়েছে এবং একটা সাবজেক্ট ইউজ করা হয়েছে, এবং বাকি যতগুলো সবগুলো কি আসবে? নন ফাইনাইট ভার্ব। আমরা পার্ট এতে আলোচনা করছিলাম নন ফাইনাইট ভার্ব কি। সো দেখেন এই বাক্যের সাবজেক্ট হলো কি আই, এবং এখানে কি ফিনিট ভার্ব সে, এবং এটা হলো কি নন ফাইনাইট ভার্ব। যদি কখনো কোনো বাক্যে কোনো কনজাংশন না থাকে, সেখানে ডেফিনেটলি মাস্ট বি 100% সেখানে একটা সাবজেক্ট থাকবে এবং একটা ফিনিট ভার্ব থাকে। বাকি যতগুলো ভার্ব আসবে প্রত্যেকটা ভার্ব কি হবে? নন ফাইনাইট ভার্ব হবে। এখন নন ফাইনাইট হতে পারে ইনফিনিটিভ, জিরান, পার্টিসিপল, এটসেট্রা ইত্যাদি হতে পারে। সো সেকেন্ড যে 2 নম্বর নিয়মটা হচ্ছে যে যদি একটা কনজাংশন থাকে, ওয়ান কনজাংশন, টু সাবজেক্ট এবং টু ফিনিট ভার্ব, এবং বাকিগুলা কি? নন ফাইনাইট ভার্ব, এটসেট্রা। ফর এক্সাম্পল হিসেবে যদি কোনো বাক্যে যদি একটা কনজাংশন থাকে এবং সেখানে দুইটা সাবজেক্ট থাকে, তাহলে অবভিয়াসলি দুইটা সাবজেক্টের জন্য দুইটা ফিনিট ভার্ব হবে। সো আপনাকে কোর কনসেপ্টটা আপনাকে ক্লিয়ার হতে হবে। দুইটা সাবজেক্টের জন্য কি? দুইটা ফিনিট ভার্ব, এবং বাকিগুলো প্রত্যেকটা কি হবে? নন ফাইনাইট ভার্ব হবে। ফর একটা এক্সাম্পল যদি নিই, যখন when we reach, আমরা যখন পৌঁছালাম দ্য স্পট, আমরা যখন স্পটে পৌঁছালাম, we found a wounded soldier lying on the ground. ওকে, দেখেন এই বাক্যে এখানে কিন্তু একটা when একটা কি আছে? কনজাংশন আছে, এবং এই বাক্যের সাবজেক্ট কিন্তু উই, এবং এই বাক্যের সাবজেক্ট হলো উই। দুইটা সাবজেক্ট, এবং দুইটা সাবজেক্টের জন্য একটা ফিনিট ভার্ব। এই ফাউন্ড একটা কি? ফিনিট ভার্ব। এবং এই যে লাইং মানে কি? শোয়া অবস্থায়, পড়ে থাকা অবস্থায়, বুঝেছি? এটা কিন্তু নন ফাইনাইট ভার্ব। এটা কি হবে? নন ফাইনাইট ভার্ব, এবং এটা হবে কি? জিরান্ট হবে এই বাক্যে। এখানে কি জিরান্ট ব্যবহার করা হয়েছে। সো থার্ড নম্বর যে নিয়মটা, এই নিয়মটা যদি আমরা আলোচনা করি, যে একটা বাক্যে অ্যাক্টিভ না প্যাসিভ হবে, অ্যাক্টিভ অর প্যাসিভ, এটা বোঝার জন্য আমাকে সাবজেক্ট দেখতে হবে। ফর এক্সাম্পল হবে এ বুক ইজ রিড বাই মি, এবং আই রিড এ বুক। এই দুইটা বাক্য আপনাকে দেখতে হবে বাক্যটা অ্যাক্টিভ না প্যাসিভ। সো যেহেতু আমরা জানি যে এটা হলো অক্সিলারি ভার্ব, এটা হলো মূল ভার্ব। আমরা জানি অক্সিলারি ভার্বের আগে কি? সাবজেক্টের স্থান। মূল ভার্বের আগে কি? সাবজেক্টের স্থান। যদি কখনো কোনো সাবজেক্টের জায়গায় কোনো শব্দ বসে বা কোনো নাউন এটসেট্রা যাই বসুক না কেন, বসুক, সেটা যদি কাজ করতে পারে, তাহলে এটা এজেন্ট হবে না, এটা হবে কি? আপনার সাবজেক্ট। আর যদি সেটা কাজ করতে পারে না, তখন এটা কি হবে? এজেন্ট হবে। ফর এক্সাম্পল এ বুক, কিন্তু সে পড়ার কাজটা করতে পারে না, বরঞ্চ তার উপর পড়ার কাজ অন্য কেউ করে। সো এখানে হবে কি? এটা এজেন্ট। এজেন্ট হচ্ছে সেই শব্দ, যে শব্দ যে সাবজেক্টের স্থলে বসবো কিন্তু সাবজেক্টে কাজ করতে পারে না, বরং সাবজেক্ট সেই বস্তুর উপর কাজ করবো, অর্থাৎ এই বুকের উপর কাজ করতো, এটা কি বলা হয়? কি? এজেন্ট। আর যেহেতু এজেন্ট বাক্যের প্রথমে থাকলে এটাকে কি বলা হয়? প্যাসিভ সেন্স বলা হয়। আর এই বাক্যে আই হলো সাবজেক্ট, আই মানে আমি,
কোনো ব্যক্তি। সো আই যেহেতু কোনো কাজ করতে পারে তাহলে এটা কি হবে, অ্যাক্টিভ হবে। সো এই তিনটা নিয়ম হলো পার্ট বি তে আলোচনা করেছে, অর্থাৎ আপনাকে একটা বাক্য দেখেই অনুমান করতে হবে এই বিষয়গুলো কি দ্বারা পরিবর্তন হচ্ছে। সো আমরা সেকেন্ড ভিডিওতে আলোচনা করব যে মানে প্র্যাকটিস অংশে শূন্য স্থানের ভার্ব দেখে কিভাবে আমরা একদম ইজিলি সলভ করতে পারি।